নির্বাচন যত দেরিতে হবে ততই বাড়বে ষড়যন্ত্র। চুয়াডাঙ্গায় বিএনপির সম্মেলনে তারেক রহমান, নেতাকর্মীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান। একমাত্র একটি নির্বাচনের মাধ্যমে সম্ভব ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে দেশের সমস্যাগুলোর সমাধান করা। আন্দোলনে ছাত্র জনতার উপরে ২৮ রাউন্ড গুলি ছোড়ার কথা স্বীকার চট্টগ্রামের তৌহিদুলের। এক ছবি হাজারো পৃষ্ঠার চেয়ে শক্তিশালী, মন্তব্য অর্থ উপদেষ্টার। লাশের স্তূপে আহতদের চিকিৎসা দেওয়ার অভিজ্ঞতা জানালেন টিএমসির ডাক্তাররা। জুলাই স্মৃতি ফাউন্ডেশন এবার সহায়তা দিল বরিশালে। গাজীপুরে বিদ্যুতের তার পড়ে পিকনিকের বাস বিদ্যুতায়িত, প্রাণ গেল আইইউটির ৩ শিক্ষার্থীর, আহত ৩৫ জন হাসপাতালে। সংসদ নির্বাচনের আগে স্থানীয় ভোটের পক্ষে সংস্কার কমিশন, না ভোট ফিরিয়ে আনা সহ বেশ কিছু সুপারিশ গণমাধ্যম কর্মীদের। 3টি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট এই কারচুপি, অনিয়ম এবং ভুয়া নির্বাচনের সাথে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার এবং সংসদীয় পদ্ধতিতে নয়, ওনারা বলছেন, কারণ ওখানে দলীয়করণ হতে পারে। প্রজা থেকে জনগণকে নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। যমুনা টেলিভিশনের গোল টেবিল আলোচনায় বক্তারা পরিবারের তোষামোদি ছেড়ে গণতন্ত্র চর্চার আহ্বান। রোহিঙ্গা সংকট খুবই জটিল, ঠিক হয়নি মিয়ানমারের সাথে তড়িঘড়ি চুক্তি, মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টা। শরণার্থীর মর্যাদা দেওয়ার আহ্বান জাতিসংঘের। একের পর এক অভিযোগ আর জনরোষে বড় ধাক্কায় ভারতের গৌতম আদানি, ব্যাপক ধস নেমেছে মোদি ঘনিষ্ঠ ব্যবসায়ী গ্রুপটির শেয়ারে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, একমাত্র নির্বাচিত জনপ্রতিনিধির দ্বারাই সকল সংস্কারের সূচনা এবং বাস্তবায়ন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চুয়াডাঙ্গা জেলা বিএনপির কাউন্সিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে। আর বিএনপি মহাসচিব শঙ্কা প্রকাশ করে বলেছেন, কেউ কেউ আছেন যারা নির্বাচন চায় না। সহকর্মী রুবেল হাসানের ক্যামেরায় চুয়াডাঙ্গার প্রতিনিধি জিসান আহমেদকে সাথে নিয়ে আরেক সহকর্মী সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হয় সীমান্তবর্তী চুয়াডাঙ্গা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের। দীর্ঘদিন প্রকাশ্যে এমন কাউন্সিল করার সুযোগ হয়নি বিএনপির। পরিবর্তিত পরিস্থিতিতে দীর্ঘ 14 বছর পর চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক এই সম্মেলন। শহরে যেমন সাজ রব, ঠিক তেমনি ব্যাপক উৎসাহ আর আগ্রহ ছিল আমন্ত্রিত প্রায় 3000 কাউন্সিলর ডেলিগেট সহ জেলার সর্বস্তরের বিএনপি নেতাকর্মীদের মধ্যে। কাউন্সিলের উদ্বোধক হিসেবে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কারের আগে নির্বাচন নয় বলে হুমকি দেয়া হচ্ছে, কিন্তু সংস্কার বাস্তবায়নে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট প্রয়োজন। এই সংস্কারগুলো করার পরে তাকে সাস্টেইনেবল করতে হলে কার সমর্থন লাগবে? মানুষের সমর্থন লাগবে, জনগণের সমর্থন লাগবে, তাই না? জনগণের সমর্থন আমরা কোথায় দেখতে পাবো? একমাত্র একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যদি পার্লামেন্ট গঠিত হয়, সেই পার্লামেন্টের মাধ্যমে আমি তাদের প্রতিনিধিত্ব পাবো। প্রান্তের এই জেলার গুরুত্বপূর্ণ কাউন্সিলের প্রধান আকর্ষণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্যে তুলে ধরেন নির্বাচনে গুরুত্ব। বলেন, জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করতে নির্বাচন প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সহ উপদেষ্টা যে সকল সংস্কারের কথা বলছেন, সকল সংস্কারের বাস্তবায়ন একমাত্র সম্ভব, সূচনাও একমাত্র সম্ভব, বাস্তবায়ন করাও একমাত্র সম্ভব শুধুমাত্র একটি প্রকৃত নির্বাচনের মাধ্যমে। যদি প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়, তাহলেই একমাত্র সম্ভব। তারেক রহমান বলেন, সব ষড়যন্ত্র থেকে দেশকে নিরাপদ রাখতে নির্বাচনের বিকল্প নেই। নির্বাচিত জনপ্রতিনিধিরাই দেশের সমস্যাকে ধীরে ধীরে সমাধান করতে পারে। স্বৈরাচারের সময় শুরু হয়েছিল, স্বৈরাচার করে গিয়েছে, এই সমস্যার গিট্টু আরো বৃদ্ধি পাবে। একমাত্র একটি নির্বাচনের মাধ্যমে সম্ভব ধীরে ধীরে পর্যায়ক্রমিক ভাবে
দেশের সমস্যাগুলোর সমাধান করা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বৈরাচার পতনের পর বিএনপিকে নিয়ে মানুষের প্রত্যাশা বেড়েছে। দায়িত্ব নিতে হলে দায়িত্বশীলভাবে নিজেদের গড়ে তুলতে নেতাকর্মীদের নির্দেশ দেন তারেক রহমান। অবশ্যই দরকার প্রকৃত বিএনপির 3 অঙ্গ সংগঠনের দেশজুড়ে যৌথ সম্মেলন কিংবা দলের বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা অথবা চুয়াডাঙ্গা জেলা বিএনপির এই কাউন্সিলের মতো কাউন্সিল বিএনপিকে আধুনিক এবং যুগোপযোগী হিসেবেই পরিচিত করবে এমন প্রত্যাশা দলটি। সে সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক দলের নেতৃত্ব নির্বাচনকে ইতিবাচক হিসেবেও দেখছেন সকলে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। চট্টগ্রামে ছাত্র জনতার আন্দোলন দমাতে অস্ত্রধারী সন্ত্রাসীদের ভাড়া করে আওয়ামী লীগ নেতারা, যারা প্রশিক্ষিত ভয়ঙ্কর। এমনই এক ভাড়াটে খুনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নামা শিক্ষার্থীদের উপরে 28 রাউন্ড গুলি করে ওই সন্ত্রাসী। গত 4 আগস্ট আন্দোলনরত শিক্ষার্থীদের এই অস্ত্র দিয়ে 28 রাউন্ড গুলি করে তৌহিদুল ইসলাম। সরকার পতনের পর পালিয়ে বেড়ায় দেশের বিভিন্ন অঞ্চলে, তবে শেষ রক্ষা হয়নি। গতকাল সাতক্ষীরার কামালনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। 5টি হত্যা মামলা সহ তার বিরুদ্ধে রয়েছে 12টি মামলা। পাকিস্তানি তৈরি একটি অস্ত্র শুটার গান, এটি দিয়ে সে গত 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলন চলাকালে সে একাই 28 রাউন্ড গুলি ফায়ার করেছে বলে সে আমাদের পুলিশের কাছে স্বীকার করেছে। গ্রেপ্তার হওয়া এই তৌহিদ তালিকাভুক্ত সন্ত্রাসী। অন্ধকার জগতে তার পরিচিতি ভাড়াটে খুনি হিসেবে। 5,000 টাকার বিনিময়ে চান্দগাঁওয়ের ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হক এসরালের নির্দেশে গুলি চালানোর কথা স্বীকার করেন তিনি। এর মধ্যে বলতে যে তোকে টাকা দিব, আর আমারও পুরনো অনেক মামলা আছে, এই কাজটা করলে মামলা সব 5,000 টাকা কাউন্সিলর এসরাল আর মদিনে দ্বারা এরা দিয়েছিল। তৌহিদ গ্রেফতার হলেও উদ্ধার হয়নি তার ব্যবহৃত অস্ত্রটি। তবে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে হামলা চালানো সব সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানায় নগর পুলিশের এই কর্মকর্তা। এদেরকে আইনের আওতায় আনার জন্য যে অব্যাহত প্রচেষ্টা সেটা আমাদের চলমান রয়েছে। আমরা ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছি এবং আমরা আশাবাদী যে যারাই এই ঘটনায় প্রকাশ্য অস্ত্র ব্যবহার করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে সক্ষম হবে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। চিকিৎসা খাতে রাজনীতি রুখে দেওয়ার আহ্বান জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বলেছেন, রাষ্ট্র সংস্কার এবং দেশ পুনর্গঠনে সবার মতামত প্রয়োজন। জুলাই বিপ্লবে ঢাকা মেডিকেল কলেজ শীর্ষক সেমিনারে কথা তিনি জানিয়েছেন। এর আগে আহতদের চিকিৎসায় হাসপাতালটির অবদানও তুলে ধরা হয়। 18 ও 19 জুলাই, তারপর 4 ও 5 আগস্ট। চারপাশে গোলাগুলি, সংঘর্ষ। আন্দোলনে থাকা নিরস্ত্র মানুষগুলো গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ে একের পর এক। আহতদের নিয়ে বিভিন্ন হাসপাতালে ছোটেন সাধারণ মানুষ। মরদেহের বেশিরভাগই ঠাঁই পায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। আগে থেকেই সেখানে ছিল শখানেক মরদেহ। ইমার্জেন্সি, আইসিইউ, সাধারণ ওয়ার্ড সবখানেই আন্দোলনে আহতরা। মেঝের পর সিঁড়িতে জায়গা হয় কারো কারো। গায়ে গুলি 10টি, কারো 15 থেকে 20টি। ক্যাজুয়ালিটিতে 314, নিউরোসার্জারিতে 136, অর্থোপেডিক্সে 77 সহ শত শত রোগীর চিকিৎসা দেয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। সেদিনগুলোই ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন ডাক্তার আবরার হামিম। জানান, লাশের স্তূপের মধ্যেও আহতদের চিকিৎসা দেওয়ার সেই অভিজ্ঞতা। রক্তাক্ত লাশ একের পর এক আসতে থাকে। আমার স্পষ্ট মনে আছে, আমরা সেই 8 নম্বর রুমে, 7 নম্বর রুমে লাশের উপর দিয়ে আমরা হাঁটি। অর্থোপেডিক্স বিভাগের ডাক্তার শহীদুল ইসলাম আকন্দ আন্দোলনকারীদের চিকিৎসায় পুরো টিম সহ ঝাঁপিয়ে পড়েন, অথচ তৎকালীন সরকার তাকে বদলি করে দেয়। যাদেরকে আপনারা চিকিৎসা দিচ্ছেন এরা কিন্তু ওই দুষ্ট প্রকৃতির ছেলে যারা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের গাড়ি পুড়িয়েছে, যারা মাত্র বিভিন্ন ভবনকে, সড়ক ভবনে আগুন দিচ্ছে। মানে আমাদেরকে ইনডাইরেক্টলি বোঝানো হলো যে আপনি যা করতেছেন ঠিক আছে, কিন্তু আপনাকে মনে করাই দেওয়া হলো যে আপনি কতটুকু করবেন, কতটুকু করবেন না। জুলাই আন্দোলনে ঢাকা মেডিকেল শীর্ষক এই সেমিনারে মেডিকেল শিক্ষার্থীরা তুলে ধরেন রাজনৈতিক চাপের নানা অভিজ্ঞতা। আমি দিলাম, এখানে অত্যাচার হয়েছে, কোনো দলীয় কিছু মেনশন করি নাই। এইটার জন্য টাকা হবে, এইটার জন্য জেরা হবে, অমুক দল করো কিনা, তমুক দল করো কিনা। যদি ওই কথাটা একটু কেউ রিজিক থাকে, তার নেক্সট হচ্ছে কি টাকা হতে বের করে দাও, মায়ের ধর বোনাস। মেডিকেল শিক্ষার্থীদের দাবি, চিকিৎসা সেক্টরে কোনো রাজনীতি না থাকুক। উপদেষ্টা আসিফ মাহমুদও পেশাগত জায়গায় রাজনীতি রুখে দেওয়ার পক্ষে।
4 আগস্ট প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকে শান্তি সমাবেশ বের হয়েছে, যেটা অত্যন্ত দুঃখজনক। আমরা চাই আগামীর বাংলাদেশে কোনো রাজনৈতিক দল কিংবা কোনো সরকার যেন চিকিৎসা ক্ষেত্রের এই রাজনীতিকরণটাকে সহ্য না করে এবং চিকিৎসা ক্ষেত্রে রাজনীতিকরণকে আপনারাও রুখে দিন, এটা আমাদের একটা প্রত্যাশা থাকবে। রাষ্ট্র সংস্কার আর দেশ পুনর্গঠনে সবাইকে মতামত দেওয়ার আহ্বান জানান আসিফ মাহমুদ। বিগত ফ্যাসিবাদী সরকারের আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। গণ অভ্যুত্থানে নিহত বরিশাল বিভাগের ৭৯ জন শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। দুপুরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রত্যেক পরিবারের হাতে আর্থিক সহায়তার ৫ লাখ টাকার চেক তুলে দেয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। জানানো হয় পর্যায়ক্রমে প্রত্যেক শহীদ পরিবারকেই পুনর্বাসন করা হবে। অনুষ্ঠানের শুরুতেই বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপস্থিত শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। খোঁজ খবর নেন পরিবারের সদস্যদের, প্রতিশ্রুতি দেন হত্যাকারীদের বিচার নিশ্চিতের। তার পরিবারে 18 জন মানুষ আর এই 2000 জন মানুষ না, এদেরকে খুন করার সময় তার বুকটা একটুকু কাঁপে নাই। এই বাংলাদেশে তাদের বিচার হওয়ার প্রশ্নে কারো একটা কথা হওয়া উচিত না। তাদেরকে পুনর্বাসনের প্রশ্নে তাদের পক্ষে কারো সাফাই গাওয়ার কোনো প্রশ্নই আসে না। বক্তারা বলেন, শহীদ পরিবার ও আহতদের নিয়ে গড়ে তোলা হবে ভবিষ্যৎ বাংলাদেশ। সনদের আওতায় আসবে শহীদরা, ব্যবস্থা করা হবে মাসিক সম্মানীর। যারা শহীদ পরিবার আছে এবং যারা আহত আছেন তারাই আমাদের সবচাইতে বড় শক্তি এবং তাদেরকে নিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ গড়ব। প্রত্যেক শহীদ পরিবারের অন্তত একজনকে চাকুরির ব্যবস্থা করা, তাদের যোগ্যতা অনুযায়ী তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা এবং যদি প্রয়োজন হয় তাদের মাসিক সম্মানের যে ব্যবস্থা করা সেটি আমরা করব। জুলাই গণ অভ্যুত্থানে যারা নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের বিচারের দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা। আমার সন্তান, আমার বুকটা খালি হয়ে গেছে, আমি ঘুমাইতে পারি না, আমার চোখ বালিশ ভিজে যায়। 15 ব্যাগ বেলার দিয়েও আমার ছেলেকে বাঁচানো যায় না ঢাকা মেডিকেল। আমার একটাই ছেলে, কিন্তু আমরা চাই এই খুনিদের বিচার। আমি যতটুকু দেখেছি সরকারের পক্ষ থেকে যথেষ্ট আন্তরিক এই বিচার প্রক্রিয়া যত দ্রুত সম্ভব সমাধান করার জন্য। তারপরও যেহেতু এখন পর্যন্ত আমরা কোনো অগ্রগতি দেখছি না, সেক্ষেত্রে অবশ্যই আমরা এটার দাবি জানাচ্ছি দ্রুত এটার বিচার ব্যবস্থা প্রক্রিয়া কমপ্লিট করার জন্য। বরিশাল বিভাগের 6 জেলার ৭৯ শহীদ পরিবারের হাতে তুলে দেয়া হয় আর্থিক সহায়তার চেক। পর্যায়ক্রমে সবার হাতেই অনুদানের চেক পৌঁছে দেয়া হবে। ফাউন্ডেশনের তথ্য মতে এই বিভাগের শহীদ হয়েছেন 134 জন। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। একটি মাত্র ছবি হাজারো পৃষ্ঠার প্রতিবাদের তুলনায় শক্তিশালী। জুলাই অভ্যুত্থানের দেয়ালচিত্র দেখে এই মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। ছাত্র জনতার অভ্যুত্থান নিয়ে বিশ্বব্যাংকের আয়োজনে রাজধানীর পান্থপথে ড্রিক গ্যালারিতে শুরু হয়েছে ওয়াল আর্ট প্রদর্শনী পেইন্ট দ্য স্কাই মেক ইট ইয়ার্স। আর সেখানে স্থান পায় জুলাই আন্দোলনে তরুণদের আঁকা বিভিন্ন দেয়ালচিত্র। তাদের দাবি এবার সরকারিভাবেও নেওয়া দরকার গ্রাফিতি সংরক্ষণের উদ্যোগ। শুধু স্লোগান, মিছিল কিংবা রক্তাক্ত রাজপথ নয়, রং তুলির আঁচড়েও দেয়ালে দেয়ালে ধারণ করা হয়েছিল জুলাই গণ অভ্যুত্থান। এবার সেসব অবিস্মরণীয় স্মৃতিকথাকেই এক সুতোয় গাঁথার কাজ হাতে নিয়েছে ওয়ার্ল্ড ব্যাংক। সকালে রাজধানীর ড্রিক গ্যালারিতে শুরু হয় তরুণদের দেয়াল চিত্র প্রদর্শনী পেইন্ট দ্য স্কাই মেক ইট ইয়ার্স। বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এবং অর্থ উপদেষ্টার হাত ধরে উন্মোচিত হয় এই সংক্রান্ত একটি বইও। সেখানে স্থান পেয়েছে দেয়ালচিত্রের ছবি, অঙ্কিত হয়েছে তরুণদের মনের কথা, স্বপ্ন, ফুটে উঠেছে নানা ক্ষোভ আর দৃষ্টিভঙ্গি। আন্দোলনে ভুক্তভোগীদের ন্যায় বিচারের দাবিকেও সম্মান জানান ওয়ার্ল্ড ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর। The streets of Bangladesh echoed with the cries of justice and changes.
বাংলাদেশের দেয়ালগুলো ন্যায় বিচারের জন্য কাঁদছে, আন্দোলনে হতাহতদের সম্মান জানাই। তাদের আঁকা ছবিগুলো হৃদয়ে স্পর্শ করেছে। তরুণদের উদ্যম আকাশচুম্বী। তাদের এসব শক্তিশালী চিত্রকর্মগুলোকে সম্মান জানাই। এগুলো ভবিষ্যৎ প্রজন্মকে আরও সচেতন হতে অনুপ্রাণিত করবে। In one painting, he expressed about 100 pages of write-up. You see how a child has expressed the peace. শান্তির বাণী, অলিভ অয়েল, অলিভ লতাও, এটা সেটা ইভেন বড়রাও হয়তো এতটা চিন্তা করতে পারবে না। বিশ্ব ব্যাংকের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন তরুণরাও। প্রবীণরাও বলছেন দেয়াল চিত্র সংগ্রহের উদ্যোগই বলে দেয় বিশ্বের দরবারে এই আন্দোলনের গুরুত্ব কতটা। আমরা নিজে থেকেই উদ্যোগ নিয়েছি, নিজে থেকেই পেন্ট কিনেছি, নিজে থেকেই দেয়াল চুজ করে রেখেছি। অনেকে একটু বাধা দিয়েছে শুরুর দিকে। ওয়ার্ল্ড ব্যাংক যেটা করছে সেটা অনেক ভালো একটা জিনিস করছে। সোশ্যাল মিডিয়াতে পোস্ট আছে, কিন্তু এগুলো তো প্রিজার্ভেশনের দরকার, এবং এই উদ্যোগটা আমার জন্য মনে হচ্ছে এজন্য খুবই ইউজফুল। We expect to see more of the youth in future. ঢাকার পাশাপাশি রংপুর, রাজশাহী, খাগড়াছড়ি ও বান্দরবান সহ দেশের মোট 11টি জেলা থেকে সংগ্রহ করা হয়েছে এসব দেয়ালচিত্র। এই প্রদর্শনী চলবে 30 নভেম্বর পর্যন্ত। বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত থাকবে, সবার জন্য উন্মুক্ত। 24-এর গণ অভ্যুত্থানে রং তুলির মাধ্যমে এক নতুন আন্দোলনের সূচনা করেছে তরুণরা। সে সমস্ত আন্দোলন, গ্রাফিতি এবং সেই দেয়ালচিত্রকে সংরক্ষণের দাবি জানিয়ে আসা হচ্ছিল বেশ অনেক দিন ধরেই। এবারে ওয়ার্ল্ড ব্যাংকের সম্পৃক্ততায় সেই দাবি পূরণের পথ উন্মোচিত হলো। তরুণদের দাবি, এবারে আনুষ্ঠানিকভাবে সরকারি উদ্যোগে এ সমস্ত দেয়ালচিত্র এবং গ্রাফিতিকে সংরক্ষণ করা হোক। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছে। এ সময় ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন, না ভোট ফিরিয়ে আনা, প্রার্থীর অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিত বেশ কিছু মতামত তুলে ধরেন। কমিশন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের কথাও বলে, আর সেই সাথে গণমাধ্যম কর্মীদের মতামত গুরুত্বের সাথে বিবেচনা করা হবে বলেও জানানো হয়। নিরপেক্ষ, অংশগ্রহণমূলক জাতীয় ও স্থানীয় নির্বাচন আয়োজনে বিভিন্ন অংশীজনের সাথে ধারাবাহিক সংলাপ করছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, যার অংশ হিসেবে সকালে নির্বাচন ভবনে কমিশনের সাথে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় হয়। বৈঠকে কমিশনের কাছে বেশ কিছু সুপারিশ তুলে ধরেন সাংবাদিকরা। 3টি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট এই কারচুপি, অনিয়ম এবং ভুয়া নির্বাচনের সাথে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, শুধু পদত্যাগ করে গেলেই চলবে না। নির্বাচন কমিশনের নিয়োগ আইন এটি হালনাগাদ করা দরকার, আধুনিক করা দরকার। যারা নির্বাচন করবে তারা গণমাধ্যমের সঙ্গে, মালিকানার সঙ্গে কোনোভাবেই যুক্ত থাকতে পারবে না। পরবর্তী সরকার যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসে তারা যাতে বাস্তবায়ন করে। রাষ্ট্রপতি পদে যিনি নির্বাচন করবেন তিনি নির্দলীয় ব্যক্তি হবেন। এ সময় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর তোফায়েল আহমেদ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার উপর জোর দেন। বলেন, তার আগে সংস্কার জরুরি, নয়তো পুরো প্রক্রিয়াটি থেমে যাবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনটা হওয়া উচিত। এর কারণ হচ্ছে স্থানীয় নির্বাচনটা করার কারণে আমাদের নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়বে। এখন এত সংস্কার হচ্ছে, এইটুকুকে সংস্কারটা শেষ না করে যদি আমরা স্থানীয় নির্বাচনে যাই তাহলে কিন্তু সংস্কারটা ঝুলে যাবে। কমিশন প্রধান বদিউল আলম মজুমদার জানান, সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীদের হলফনামা যাচাই বাছাই, অর্থের উৎসসহ বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন সাংবাদিকরা। রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি হওয়ার কথা বলেছেন, তারপরে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার এবং সংসদীয় পদ্ধতিতে নয় ওনারা বলছেন, কারণ ওখানে দলীয়করণ হতে পারে। তারপরে অর্থের উৎসের স্বচ্ছতা যেন নিশ্চিত হয়। তারপরে নির্বাচন কমিশন রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে যেন এগুলো নিয়োগপ্রাপ্ত হয়। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান জানান, সাংবাদিকরা প্রযুক্তি ব্যবহারের বিষয়টিও বিবেচনায় নিতে বলেছেন। তারা প্রযুক্তি ব্যবহারের কথা চিন্তা করার জন্য আমাদেরকে অনুরোধ করেছেন। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। দেশের মানুষ এখনো প্রজা থেকে নাগরিক হয়ে উঠতে পারেনি, তাই 54 বছরেও জন আকাঙ্ক্ষার রাষ্ট্র গড়া সম্ভব হয়নি। যমুনা টেলিভিশনে এক গোলটেবিল আলোচনায় বক্তারা কথা বলেছেন। রাজনীতিতে জন আকাঙ্ক্ষার প্রতিফলন শীর্ষক এই আয়োজনে তারা বলেছেন, দেশে যখন সংস্কার প্রক্রিয়া চলমান তখনও মানুষকে রুটি রুজির কথাই চিন্তা করতে হচ্ছে। অতীতে দেশে গণতন্ত্রের চর্চা হয়নি, হয়েছে পরিবারের তোষামতি। আর এই অবস্থা থেকে বের হতে না পারলে আবারও ফ্যাসিবাদী শাসন কায়েম হবে বলেই মনে করেন আলোচকরা।
রাজনীতিতে জন আকাঙ্ক্ষার প্রতিফলন শীর্ষক গোলটেবিল আলোচনা, যমুনা টেলিভিশনের সাথে যৌথ আয়োজক USAID ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। রাজনীতিক, পেশাজীবী, শিক্ষার্থী, সংস্কৃতি অঙ্গন ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন এই আয়োজনে। তারা বলেন, মানুষের সমস্যা বলার ও শোনার প্ল্যাটফর্ম কম। একটা আদিবাসী আমি যদি প্রান্তিক পর্যায়ে আছি, আমি যদি একটা রাজনৈতিক দল গঠন করতে চাই, সেটাও কিন্তু আমার দ্বারা সম্ভব না, কারণ যে ক্রাইটেরিয়া দেওয়া আছে সেটা কখনো আদিবাসীর দ্বারা ফিল আপ হবে না। ঔপনিবেশিক যে ধাঁচের রাষ্ট্র ব্যবস্থা ছিল সেটা উৎখাতের সময় কিন্তু এখনই। আলোচনায় রাজনীতিকরা বলেন, এই ভূখণ্ডে প্রজায় রয়ে গেছে মানুষ, নাগরিক না হয়ে ওঠায় ঠিকমতো গড়ে ওঠেনি রাষ্ট্র। আমরা আসলে সকলেই দিন শেষে নিজেকে নিরাপদ রাখতে চেয়েছি, এবং এই নিজেকে নিরাপদ রাখতে চাওয়ার জন আকাঙ্ক্ষা থেকে আমরা মাফিয়াতন্ত্র বাংলাদেশে কায়েম করতে দিয়েছি। আমার চাকরি হচ্ছে না কেন, অথবা ওরা যারা আন্দোলন করেছে চাকরি বাকরি কোটাটা থাকবে না, রাষ্ট্র নিয়ে কারো আন্দোলন আছে। নির্বাচনের পরে এই রাষ্ট্রটা কিভাবে রিপাবলিকের আকাঙ্ক্ষা পূরণ করবে সেই কনভারসেশন কিন্তু নাই। মানুষ তার অধিকার নিয়ে কথা বলতে ভয় পায়। এই অবস্থা থেকে বের করা না গেলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মত কারো কারো। সবসময় এমন একটা পরিস্থিতি তৈরি করে ফেলা হয় যে আমি যখনই কোনো রাইটের কথা বলবো তখনই প্রথমে আমাকে বলতে হয় যে আমি রাইটের কথা বলতে কি আমার এক্সিস্টেন্সটাকে বিপন্ন করে ফেলছি কিনা। ডেমোক্রেসিতে এই জায়গায় অপারেট করার কথা ছিল। এত বছর ধরে আমরা যে ধরনের শাসনের অধীনে থেকে এসেছি, তাতে আমরা নাগরিক হয়ে উঠবো কেমন করে? ওঠার তো কোনো জায়গা ছিল না। যদি আপনি দেখেন, বাংলাদেশের সংসদের রিপ্রেজেন্টেশন হচ্ছে প্রায় 80% হচ্ছে ব্যবসায়ী। আলোচকরা বলেন, দারিদ্র্য দূর করতে না পারলে এবং রাজনীতিকরা জনগণের ভাষা না বুঝলে সত্যিকারের রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না। যদি ভোটিং সিস্টেমটা থাকতো ঠিকঠাক মতো, তাহলে দেখতেন অনেক কিছু ঠিক হয়ে যেত। কিন্তু আপনি তো ভোটিং সিস্টেমটাই বন্ধ করে দিচ্ছেন। আপনি বলছেন যে তোমার কিছুই বলার দরকার নাই, আমি যেভাবে বলবো তোমার কাজ হলো খালি জিন্দাবাদ বলা আর আমার হাততালি দেওয়া, আর যদি এই দুটো না পারো তাহলে তুমি আমাকে ভয় পাবা। স্টেটটা যদি একটু কানেক্ট করতে পারতো, পলিটিক্সটা যদি একটু কানেক্ট করতে পারতো, আমি বলবো না সিঙ্গাপুর ইস্যু শব্দ আমি উচ্চারণ করতে চাই না, কিন্তু দেশটা তো অনেক সমৃদ্ধ হতো। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের জন্যই কাজ করে যাচ্ছে। গণতন্ত্র যখন থাকে না, তখন তো মানুষের কথা বলার কোনো স্বাধীনতা থাকে না। এই সরকার যেটা করেছে সেটা হচ্ছে যে মানুষকে প্রথমত কথা বলার সুযোগ দিয়েছে। মানুষ কিন্তু কথা বলতে পারছে, যে কোনো ফোরামে হোক, যেভাবেই হোক। এখন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর কথা বলার জন্য কারো শাস্তি হয়নি, কাউকে আইনের মুখোমুখি হতে হয়নি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যমুনা টেলিভিশনের অ্যাসাইনমেন্ট ও প্ল্যানিং এডিটর রোকসানা আঞ্জুমান নিকোল। তিনি বলেন, গণমাধ্যম চাপমুক্ত হয়েই কাজ করছে। সাংবাদিক যখন আসলে দায়মুক্ত থাকে, কারো প্রতি দায়বদ্ধতা তার থাকে না, সকল প্রতিষ্ঠানই আসলে স্বাধীনভাবে কথা বলতে পারে, যুগ যেমনই হোক। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। পুরোপুরি খুলে দেওয়া হয়েছে জনপ্রিয় শপিং মল যমুনা ফিউচার পার্ক। ব্যবসায়ী কর্তৃপক্ষের যৌথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে দক্ষিণ এশিয়ার এই বৃহত্তম শপিং মলটি। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বহিরাগতদের ইন্ধনে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ বৈঠক করে সমস্যার সুরাহা করেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সুযোগ নিয়ে হঠাৎ করে শুক্রবার একদল বহিরাগত ঢুকে পড়ে ফিউচার পার্ক এলাকায়। আতঙ্কে নিজ নিজ দোকান, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেন ব্যবসায়ীরা। তাৎক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনী, ফিউচার পার্ক কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা মিলে সামাল দেন পরিস্থিতি। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের উদ্যোগ নেন সবাই। সিআইডি থেকে শুরু করে পুলিশ, তারপরে অন্যান্য যে টিম আছে, এটা আসলে আপনার তদন্ত হচ্ছে। যেহেতু সকল সমস্যার সমাধান এই মার্কেটের প্রতিনিধি বা এই মার্কেটের মালিক মনিকা ম্যাডাম আমাদেরকে বলছেন যে আপনাদের সব দাবি দেওয়া আমরা মেনে নিছি, অতএব আমরা আজ থেকে আমাদের মার্কেট খোলা। আলোচনা না করলে, তার সাথে না বসলে আসলে আমরা বুঝতে পারতাম না যে উনি এত ভালো মনের মানুষ। তা উনি আমাদেরকে যে আশ্বাস দিয়েছে, আমাদের যে ক্ষতিপূরণ হয়েছে তদন্তের মাধ্যমে আসল যারা চুরি করছে, যেটা সে বাইরের যারা চুরি করছে বা যে পক্ষের লোকে চুরি করছে, তাদেরকে 100 গজ মাটির নিচ থেকে হলে তারা এই চোরকে আমাদের ব্যবসায়ীদের সামনে তুলে ধরবে। সম্মিলিতভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের মাধ্যমে জনপ্রিয় শপিং মল খুলে দেওয়ার সিদ্ধান্তের কথা জানান কর্তৃপক্ষ। এটা একটা বড় ধরনের অঘটন, এটা বাইরের কোনো
শক্তি দ্বারা এটা হয়েছে। সো এই ধরনের মলে চুরি হওয়া সম্ভব না, এবার কোনোভাবে একটা সংগঠিতভাবে এই জিনিসটা হয়েছে। সো এটা সঠিক তদন্ত করবে। এখন যেহেতু আপনারা আমাদের বিজনেস পার্টনার, মালিক পক্ষ আপনাদের সকল ক্ষতিপূরণে সব দিকে সহায়তা করবে। মালিকদের আশ্বাসের প্রেক্ষিতে আমরা এই মুহূর্ত থেকে মার্কেট আবার ওপেন করে দিলাম। এখন থেকে আবার মার্কেট খোলা থাকবে ইনশাআল্লাহ। ব্যবসায়ীরা অভিযোগ করেন, অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে কিছু বহিরাগত মার্কেটে হামলা চালিয়েছে, ভেতরে ঢুকে মহড়া দিয়ে ভয়ভীতিও দেখিয়েছে। তাদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পিকনিকের আনন্দ মুহূর্তেই পরিণত হলো বিষাদে। বিআরটিসির দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে ৩ জন প্রাণ হারালেন, অন্তত ৩৫ জন আহত হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থাই গুরুতর। হতাহতরা ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি IUTর শিক্ষার্থী। এ ঘটনায় আলাদা 2টি তদন্ত কমিটি গঠন করেছে জেলা ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। শ্রীপুরের টেলিহাটির মাটির মায়া রিসোর্টে IUTর শিক্ষার্থীদের পিকনিক। গ্রাম্য এলাকার সরু পথ ধরে চলছিল বিআরটিসির দোতলা অন্তত 7টি বাস। উদয়খালী এলাকায় ঘটে দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুতের ঝুলে থাকা তারে জড়িয়ে যায় একটি বাস। মুহূর্তেই বিদ্যুতায়িত হয়ে আগুনও ধরে যায় গাড়িতে। ঘটনাস্থলেই প্রাণ হারায় শিক্ষার্থী মোজাম্মেল হোসেন। আহত হয় অন্তত 35 জন। তারের মধ্যে গাড়ির ছাদ লাগিয়ে গেছে, লাগিয়ে যাওয়ার পরে মানে যে ধরতেছে সামনে আগুন লাগিয়ে আছে, যে ধরতেছে পড়তেছে, মানে স্যার শব্দ হইতেছে। আর ওই যে ছেলেরা জানলা দিয়া লাফ দিয়া নামতেছে, আর ছেলেদের শরীর থেকে আগুন ছিটা পড়তেছে, আরো ধোঁয়া উঠতেছে। দৌড়াইছে আইডি কারণে তখন ব্যক্তি শুনতে কিন্তু আমরা আগে ঘুমানো বাড়ি গেছে আসলে দিয়ে এগারোটি বাসান তো বাস আনতে আনতে কিন্তু একটা সাথে সাথে কিন্তু মারা গেছে। আহতদের মধ্যে গুরুতরদের দ্রুত নেওয়া হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে মারা যায় মোস্তাকিম রহমান মাহিন এবং জোবায়ের আলম নামে আরও 2 শিক্ষার্থী। আহত বাকিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে সেই 3 জন আহত আসে, কিন্তু তারা 3 জনই ছিল ব্রড ডেড। তারপরে আমাদের হাসপাতালে আরও 2 জন আহত অবস্থায় আসে। তার মধ্যে একজন হলো কাবিদুল ইসলাম আলিফ, তার বয়স 22 বছর, এবং আরেকজন নাফিজ আলম, তার বয়স 22 বছর। এ ঘটনায় আলাদা 2টি তদন্ত কমিটি গঠন করেছে জেলা ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। পার্টিকুলার ডিপার্টমেন্ট যারা আয়োজন করেছে তারা কেন ডাবল ডেকার নিল, এখন ওইটার পারমিশন নাই সেটাও আমার জানা নেই সত্যিকার অর্থে। কারণ প্রত্যেক বছরই দেখা যায়, আপনারা জানেন যে গাজীপুরের বিভিন্ন রিসোর্টে এটা তো ভালো জানবে বিআরটিসি যারা বাস ভাড়া দেয়। বিদ্যুৎ স্পৃষ্টে আহত ও নিহত সবাই ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। প্রায় 8 ঘন্টা পরে নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর ফার্মগেটে মানসী প্লাজার আগুন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। ফায়ার সার্ভিস জানিয়েছে, পর্যাপ্ত ভেন্টিলেশন ব্যবস্থা না থাকা এবং সরু রাস্তার কারণে ভবনের ভেতরে ঢুকে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। ফার্মগেটের মানসী প্লাজা ইন্দিরা রোডের এই ভবনের আন্ডারগ্রাউন্ডে সকাল 9টার পর লাগে আগুন। খবর পেয়ে শুরুতে ঘটনাস্থলে আসে তেজগাঁও কলেজের বিএনসিসির সদস্যরা। তারা ফোন করে ফায়ার সার্ভিসে। বাইরে থেকে ঠিকমতো বোঝা না গেলেও ভেতরে জ্বলতে থাকে আগুন। নিচ থেকে শুধু ধোঁয়া উঠতেছে, তো কিসের ধোঁয়া উঠে ওদের সিকিউরিটি আছে, ওরা দেখতে গেছে, তোরা হয়তো ভাইঙ্গা ডেঙ্গা দেখছে, তো সেখান থেকে অনবরত ধোঁয়া আসতেছে। জানমালের ক্ষতি হয় নাই, এখানে শুধু কাগজ ছিল, তাদের কিছু বসিয়ার ছিল। একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। প্রায় 8 ঘন্টা চেষ্টার পর বিকাল 5টার দিকে আগুন নিয়ন্ত্রণের ঘোষণা দেয় তারা। দায়িত্বে থাকা কর্মকর্তা জানান, ভবনের সিঁড়ি ছোট হওয়ায় কাজে বেগ পেতে হয়েছে তাদের। এটার যে আগুন এবং ধোঁয়া, হিট, কোনোটাই মানে বের হতে পারতেছিল না। শুধুমাত্র একটাই এক্সিট, যেটা হচ্ছে আমি আগেও বলেছি 2 থেকে 2.5 ফিট একটা সিঁড়ি। এই সিঁড়ি দিয়েই ভেতরে ঢুকতে হয় এবং এই সিঁড়ি দিয়েই বেসমেন্টের যত আগুনের হিট এবং ধোঁয়া এদিক দিয়ে বের হচ্ছিল, যার কারণে আমাদের ফায়ার ফাইটারদের ফায়ার ফাইটিং করতে অনেক বেগ পেতে হয়েছে। আন্ডারগ্রাউন্ডে লাগা আগুনের তাপে উত্তপ্ত হয়ে যায় নিচতলার ফ্লোর। বিস্ফোরণের ভয়ে মালপত্র সরিয়ে নেন দোকান মালিকরা।
আপনি যদি এখানে খালি পায়ে পাড়া দিয়ে দেখেন তখনই বুঝতে পারবেন যে এটা কিন্তু অলরেডি মাটিটা ওভারহিট হয়ে আছে। যদি ওভারহিট এটা এক্সট্রিম পর্যায়ে চলে যায় তখন এই যে এই সাইডটা পুরাটা যেটা আছে পুরাটা কিন্তু ধসে পড়বে আর কি। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। সন্ধ্যা ৬টা ২৫ আগুন পুরোপুরি নির্বাপনের ঘোষণা দেয় ফায়ার সার্ভিস। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। রোহিঙ্গা সংকটের সমাধান না হলে বিপদ বাড়বে। মিয়ানমারকে এই বার্তা না দিতে পারলে কাজ হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আর এই সংকট এখন খুবই জটিল অবস্থায় আছে, দ্রুত এর সমাধান হবে না বলেও তার আশঙ্কা। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মিয়ানমারের সাথে সই হওয়া চুক্তিতে রোহিঙ্গা শব্দটি না থাকা গেল সরকারের বড় ভুল। রোহিঙ্গা সংকট নিয়ে এই জাতীয় সংলাপের আয়োজক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স। উদ্বোধনী সেশনে এই সংকটের বহুমাত্রিক চ্যালেঞ্জ ও প্রভাব নিয়ে কথা বলেন বক্তারা। এ সময় তাদের জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক বলার সমালোচনা করেন জাতিসংঘের প্রতিনিধিরা। মনে রাখতে হবে, বাংলাদেশের সীমানা বা প্রতিবেশী রাষ্ট্র কোনোটাই বদলাবে না। সরকার তাদের বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক বলে, তার মানে রোহিঙ্গাদের শরণার্থী মনে করে না। এটা স্বীকৃতি দেয়া হলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিষয়টা আরো প্রশংসিত হবে। তবে এই সংকটকে মানবিক দৃষ্টিকোণের বাইরে ভিন্ন ফ্যাক্টরগুলোকেও বিবেচনায় নেয়ার পরামর্শ দেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা বিষয়ক বিশেষ দূত। প্রতিদিনই আন্তর্দেশীয় নিরাপত্তা হুমকি বাড়ছে এটা নিয়ে। এটা কেবল চট্টগ্রাম বা কক্সবাজার কিংবা কেবল রোহিঙ্গা ক্যাম্পেই না, আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে প্রতিদিনই মাদক পাচার, মানব পাচার ও চোরা কারবারিদের সামাল দিতে হচ্ছে। Drug cartels, drug trafficking, human trafficking, atrocities and criminal activities of all proportion. এই প্রথম রোহিঙ্গা ইস্যুতে এক টেবিলে বসেছিলেন বাম ও ডানপন্থী নেতারা। সেখানে রোহিঙ্গা সংকটের ভয়াবহতা তুলে ধরার পাশাপাশি এ নিয়ে ঐক্যমত তৈরির তাগিদ ছিল তাদের। এই প্রবলেমটা শুধু ডিপ্লোম্যাটিক্যালি বাইল্যাটারালি দেখলে হবে না, It has to be solved politically. এটা ভয়াবহ রূপ নিতে যাচ্ছে বলে আমার অবজারভেশন। পাতাইও একটা এলাকা আছে বান্দরবনের খুবই কাছে। এই জায়গায় কিন্তু আরাকান আর্মি যেটা তাদের দখলে। মৌচাকে ঢিল মারার মতো কোনো সামরিক অ্যাডভেঞ্চারিজম পক্ষের শান্তিপূর্ণ সমাধান করতে। এই আয়োজনে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বিগত আওয়ামী লীগ সরকারের রোহিঙ্গা ইস্যুতে ভুল সিদ্ধান্তের সমালোচনা করেন। আপনাকে একটা স্ট্রেংথ থেকে নেগোশিয়েট করতে হবে। প্রথম হচ্ছে আপনার ন্যাশনাল কনসেনসাস, আপনার সাথে জাতি আছে কিনা, বিকজ দিজ আর দ্য ইস্যুস ওয়েদার ইউ আর ক্যারিং ইউর নেশন, আপনার লোকজন আপনার সাথে আছে কিনা, এন্ড ইউ হ্যাভ এ ন্যাশনাল কনসেনসাস যারা আপনাকে ব্যাক করছে। নাম্বার টু হচ্ছে আপনার স্ট্রেংথটা কি, আপনার বর্ডারের স্ট্রেংথ কি, আপনার মিলিটারি স্ট্রেংথ কি, আপনাকে তো সেটা কিছুটা হলে ডেমনস্ট্রেট করতে হবে। সমাপনী সেশনে যুক্ত হয়ে পররাষ্ট্র উপদেষ্টাও মিয়ানমারের জটিল অবস্থা ব্যাখ্যা করে নিজেদের অবস্থান শক্ত করার কথা বলেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অবশ্যই নেগোশিয়েট করতে হবে, কিন্তু পাশাপাশি যদি তারা না আসে নেগোশিয়েটেড সেটেলমেন্টে, তাহলে তাদের যে ক্ষতি হবে সেটারও নিশ্চয়তা থাকতে হবে। দ্যাট ইজ টু বি আ গ্যারান্টি দ্যাট দে হ্যাভ ইন্টারেস্ট ইন এ পিস এগ্রিমেন্ট। Unless they feel like that, they will not come to it. তবে রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠানোই যে টেকসই সমাধান সে বিষয়ে একমত ছিলেন সবাই। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। একের পর এক আইনি জটিলতা, চুক্তি বাতিল, শেয়ার বাজারে পতনের প্রভাবে ব্যাপক চাপে ভারতীয় ধনকুবের গৌতম আদানি। দেশে বিদেশে বড়সড় ধাক্কার মুখে আদানির ব্যবসায়িক সাম্রাজ্য। যুক্তরাষ্ট্র, কেনিয়া, অস্ট্রেলিয়ায় ধস নেমেছে এই গ্রুপটির শেয়ারে। দেশীয় বিরোধী দলগুলোর রোষের মুখে নরেন্দ্র মোদীর বন্ধু।
ভারতের অন্তত 13টি সামুদ্রিক বন্দরের নিয়ন্ত্রণ, 7টি গুরুত্বপূর্ণ বিমানবন্দর দেখভালের দায়িত্ব, বেশ কয়েকটি মেগা প্রজেক্ট পরিচালনা, রয়েছে 6টি কয়লা বিদ্যুৎ কেন্দ্র সহ ভারতের বৃহত্তম সিমেন্ট ব্যবসা। ভারতীয় অর্থনীতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত গৌতম আদানির নাম। দেশে প্রশাসনের তরফ থেকে নানা সুবিধা পেলেও দেশের বাইরে হঠাৎই বেশ চাপের মুখে ভারতীয় ধনকুবের। আর্থিক কেলেঙ্কারির অভিযোগে গেল সপ্তাহের শেষে ভারতীয় এই ধনকুবেরের বিরুদ্ধে চার্জশিট দায়ের করে মার্কিন বিচার বিভাগ। জারি করা হয় গ্রেফতারি পরোয়ানাও। বলা হয়, এক প্রকল্পের চুক্তি পেতে ভারতীয় কর্মকর্তাদের $250 মিলিয়ন ঘুষ দিয়েছেন আদানি ও তার প্রতিষ্ঠানের কয়েকজন কর্মী। ভুয়া তথ্য ও নথি দেখিয়ে $3 বিলিয়ন ঋণ নেওয়ার অভিযোগ আনা হয় 62 বছর বয়সী এই বিজনেস টাইকুনের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রে আইনি প্রক্রিয়ার জেরে একের পর এক ধাক্কা খাচ্ছেন মোদি বন্ধু আদানি। আদানি গ্রুপের সাথে 2টি চুক্তি বাতিল করে কেনিয়া সরকার, যার আনুমানিক মূল্য $250 কোটি বেশি। বাতিল করা হয় বিমানবন্দর রক্ষণাবেক্ষণ ও জ্বালানি সংক্রান্ত চুক্তি 2টি। এদিকে যুক্তরাষ্ট্র কেনিয়ার পর অস্ট্রেলিয়াতেও তোপের মুখে আদানি মালিকানাধীন প্রতিষ্ঠান। আদিবাসীদের ভূমি ও পরিবেশ বিপর্যয়ের জন্য দায়ী করা হয় কুইন্সল্যান্ডে আদানি গ্রুপের কয়লা খনিকে। বর্ণ বৈষম্যের অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে বড় ধাক্কা লেগেছে আদানি সাম্রাজ্যে। এরই মধ্যে $34 বিলিয়ন বাজার মূল্য হারিয়েছে আদানি গ্রুপের প্রতিষ্ঠানগুলো। 10 কোম্পানির সম্মিলিত বাজার মূলধন কমে দাঁড়িয়েছে $147 বিলিয়ন। অব্যাহত রয়েছে দরপতন। দেশেও সুখে নেই ধনাঢ্য এই ব্যক্তি। আদানিকে গ্রেফতারের দাবি তুলেছেন রাহুল গান্ধী সহ একাধিক বিরোধী নেতা। অনিক রহমান, যমুনা নিউজ।